জাতির মৌলিক সমস্যা নৈতিক সংকট। নৈতিক সংকটের সম্মিলিত একটা রূপ হচ্ছে আজকের এই বন্যা। প্রিয় দর্শক বৃন্দ, আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আজকের এই প্রধান বক্তা জাকির মাহাদিন ভাইয়ের জবান থেকে। আমরা শুনবো মোহতারামের জবান থেকে আমাদের বন্যা পরবর্তীতে করণীয় শীর্ষক যে কথাগুলি, এই ব্যাপারে আমরা এখন একটু মূল্যবান মতামত শুনবো মোহতারাম জাকির মাহাদিন সাহেবের জবান থেকে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহর অশেষ রহমতে এই বন্যায় যেভাবে আমরা দেশ জাতি একত্রিত হয়ে বন্যাকে মোকাবেলা করেছে, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে 2024-এর যে সংকট এবং বন্যা, এই সংকট, রাজনৈতিক সংকট, শূন্যতা এবং বন্যা মোকাবেলায় আলেম ওলামাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি একটা জিনিস অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, একটা দেশ এবং জাতির মৌলিক সমস্যা এবং সংকট সেটা হচ্ছে নৈতিক। আর এই নৈতিক শক্তি, নৈতিক চর্চা সবচেয়ে বেশি লাভ হয় কওমি মাদ্রাসাগুলোতে। যে কারণে কোন রাজনৈতিক দল তারা কিন্তু নৈতিক চর্চার সুযোগ পায় না, নৈতিক আলাপ আলোচনা, নৈতিক শিক্ষার বলতে গেলে সুযোগই নাই, স্কুল কলেজগুলোতে সুযোগ নাই। তো কওমি মাদ্রাসার যারা আছে তারা নৈতিক শিক্ষাটা, যদিও অনেক সমস্যা আছে বা থাকাটা স্বাভাবিক, কিন্তু তারপরেও তুলনামূলকভাবে আমাদের এই বাংলাদেশের জাতির মধ্যে যতগুলো শ্রেণী আছে, গোষ্ঠী আছে, এর মধ্যে নৈতিকভাবে উন্নত কওমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন তারা। তো আমরা এখন নৈতিক জায়গা থেকে যেভাবে বন্যায় ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছি, ঠিক তেমনি ভাবে বন্যা পরবর্তী যে সংকট, এটা মোকাবেলার জন্য আমাদের আরো সুসংগঠিত হতে হবে। কেন? কারণ বন্যাটা অনেকটা ছিল আকস্মিক, আমরা জানতাম না, অনেকে একদিন দুই দিন আগে আন্দাজ করতে পেরেছে। তো এখন বন্যার জন্য আমাদের কোনো প্রস্তুতি ছিল না বন্যার সংকটটা মোকাবেলায়। এর আগে আরেকটা রাজনৈতিক সংকটও ছিল। বন্যা পরবর্তী সংকটটা মোকাবেলার জন্য আমরা কিন্তু সময় পাচ্ছি প্রস্তুতির। এখন আমরা কিভাবে সুসংগঠিত হতে পারি, যেমন আজকে আমরা 3 জন 4 জন আলোচনায় বসলাম, আমাদের প্রত্যেকের সাথে আরো আমরা 5 জন 10 জনকে অ্যাক্টিভ করে এখন থেকে আমরা কিছু আলাপ আলোচনা শুরু করা দরকার। এই হিসাবে আজকের উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। আর 2 নম্বর একটা মৌলিক তথ্য দিয়ে রাখি যে এই যে বন্যাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন সমস্যা না। এটা ওই যে নৈতিক সংকটের কথা বললাম, জাতির মৌলিক সমস্যা নৈতিক সংকট, সেই নৈতিক সংকটের কারণে যারা রাজনীতি করে, যারা ক্ষমতাবান, যারা শিক্ষকতা করে, যারা ব্যবসা করে, প্রত্যেকেই সুযোগ পেয়েছে, খাল দখল করেছে, নদী দখল করেছে, নদীর পাড়ে দোকানপাট দিয়েছে, পুকুর দখল করেছে। তো এই যে খাল দখল, পুকুর দখল, নদী দখল, এগুলোর মূল কারণ কি? নৈতিক সংকট। তাহলে নৈতিক সংকট দীর্ঘ 10, 20, 50 বছরে যে নৈতিক সংকট তৈরি হয়েছে, এই নৈতিক সংকটের সম্মিলিত একটা রূপ হচ্ছে আজকের এই বন্যা। আমি বোঝাতে পেরেছি? তাহলে প্রথম গুরুত্ব দিতে হবে নৈতিক সংকট থেকে উত্তরণের জন্য। আমাদের নিজেদের মধ্যে আবার আমরা যে মারামারি বা আমরা যে হিংসাত্মক কার্যক্রম চালাই, নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা, আমাদের এই নৈতিক সংকটটা থেকে উত্তরণ ঘটাতে হবে। পাশাপাশি আমাদের মধ্যে যতটুকু নৈতিক শক্তি আছে, এইটা দাওয়াতের মাধ্যমে, শুধু পেশাগত দাওয়াত না, পেশাগত ওয়াজ না, পেশাগত ইমামতি মুয়াজ্জিনি না, পেশার বাইরে নৈতিক শিক্ষা দেওয়ার মেহনতে আমাদেরকে জড়িত হতে হবে। এটা হচ্ছে 1 নম্বর বন্যা পরবর্তী সংকট মোকাবেলার 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা নৈতিক শিক্ষাদানে নিজেদেরকে উজাড় করে দেব। যদি দিতে পারি তাহলে বন্যার সময়ে যারা পাশে ছিল, বন্যা পরবর্তীতেও তারা দূরে সরে যাবে না, তারাও পাশে থাকবে। পাশে থাকে কেন? কারা থাকে? যারা মানবিক, যারা নৈতিক শিক্ষা সম্পন্ন। যাদের নৈতিক শিক্ষা নাই, একদিকে বন্যায় মানুষ মরছে, অন্যদিকে ওরা আন্দোলন করছে, ওরা রাজনীতি করছে, ওরা ক্ষমতার জন্য দেন দরবার করছে, অনেকেই আছে। তাইলে কেন? ওদের নৈতিক শিক্ষাটা নাই। ওদের নৈতিক শিক্ষাটা আমাদেরকে দিতে হবে। 1 নম্বর নৈতিক শিক্ষা। আর 2 নম্বর, আমাদের যারা সামাজিক ভাবে আমরা অ্যাক্টিভ আছি, তাদের কাছে যে জাকাত আসে, তাদের সঙ্গে সম্পৃক্ত প্রবাসী যারা আছে, সম্পদশালী যারা আছে, তাদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করে করে
আমাদের সংগঠনের মাধ্যমে হোক বা ব্যক্তিগত উদ্যোগে হোক বা একটা টিম, তাৎক্ষণিক টিম গঠন করে হোক, তাদের যখন যেটা দরকার লিস্টি করে করে আমরা তাদের এই অভাবগুলো পূরণ করব। আর 3 নম্বর বিষয় হচ্ছে আমাদেরকে রাজনৈতিক ভাবে অ্যাক্টিভ হতে হবে, এর কোনো বিকল্প নাই। কেন নাই? কারণ মাহমুদুল হাসান কাসেমি জানেন যে আমি দীর্ঘদিন ধরে আসলে রাজনীতিটা আমাদের ধাঁচে সই না। হ্যাঁ, আমরা এটার মানুষ না, এটা ভালো লাগে না, রাজনীতিতে মারামারি, কামড়াকামড়ি, হিংসাত্মক আচরণ। কিন্তু আবার ধর্মীয় শিক্ষা, নমনীয়তা নিয়ে বসে থাকলেও হবে না। কেন? কারণ মাঠ যখন ফাঁকা পায় তখন বিড়ালও ভাগ হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা ওই যে রাজনৈতিক শক্তি বা রাজনীতির মাধ্যমেও আমাদের নৈতিক শিক্ষাটা দিতে হবে, রাজনৈতিক ভাবে আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। এমনকি আমি আজকে আমার একটা ফেসবুক পোস্টে বলেছি যে প্রয়োজনে 50টা দল গঠন করা যাবে। ধরো আমি যদি বলি যে আসো আমরা একটা রাজনৈতিক দল গঠন করি, তাহলে তোমার সঙ্গে আমার মিলবে না, অনেকের সঙ্গে মিলবে না, আমার নেতৃত্ব অনেকে মেনে নিবে না। কিন্তু আমি সারা দেশ থেকে অন্তত 10 জন 20 জন তো এমন আছে যে আমাকে মানবে। তাহলে আমি যদি 20 জন নিয়ে একটা দল গঠন করি, তুমি যদি 20 জন নিয়ে একটা দল গঠন করো, তাহলে 50টা দলে 20 করে কতজন হয়? এই 50 দলীয় ঐক্যজোট। আচ্ছা, আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দল যদি 14 দলীয় ঐক্যজোট করতে পারে, বিএনপির মতো রাজনৈতিক দল যদি 20 দলীয় ঐক্যজোট করতে পারে, তো তুমি আমি কেন 50 দলীয় ঐক্যজোট করতে পারবো না? সমস্যা কোথায়? আর 50 দলীয় ঐক্যজোটে সুবিধাটা কি হবে? যেমন প্রত্যেকটা দল থাকবে স্বায়ত্তশাসিত। তোমার দলে তুমি যে কোনো একটা দল দিলা, ধরো যে ইসলামী নৈতিক শক্তি এরকম নামে একটা দল গঠন করলা, তোমার দলে 50 জন আছে, এখন তোমার দলের আহ্বায়ক বা চেয়ারম্যান তুমি, তোমার দলে তো আমি মাতবরি করতে যাব না, তোমার আলাদা একটা ইশতেহার থাকবে, একটা গঠনতন্ত্র থাকবে, আমার থাকবে। কিন্তু আমরা ওই 50টা দলের 50 জন মিলে আবার জোটের একটা চুক্তিপত্র বা গঠনতন্ত্র করব। হ্যাঁ, কিন্তু এটা ঠিক যে আজকের যে অনৈতিক শক্তি, রাজনৈতিক শূন্যতা এবং শিক্ষা ক্ষেত্রে বলো, সাহিত্যে বলো, সাংবাদিকতায় বলো, সর্বক্ষেত্রে যারা চোর ডাকাত, যাদের নৈতিক শিক্ষা, এই যে সাকিব মাশরাফির ব্যাপার তো তোমরা জানো, তো এরা মেধা, সবাই মেধার মূল্যায়ন করে, কোটার বিরোধী যে আন্দোলনটা এটা মেধা, কিন্তু তারা এই কথাটা কেউ বলে না, মেধা, নৈতিক শক্তি ছাড়া মেধা মূল্যহীন। একজনের অনেক মেধা আছে, দেখবা বাংলাদেশে যত মেধাবী আছে সবগুলোর চরিত্র খারাপ, সবগুলো লোভী। হ্যাঁ, তারা উচ্চ শিক্ষিত, তাদের কিন্তু মেধা আছে। বেনজির, ওই যে পুলিশের আইজিপি, এর কি মেধা নাই? ডিবি হারুন, এর কি মেধা নাই? আওয়ামী লীগের শেখ হাসিনার কি মেধা নাই? আনিসুল হক পলক, এদের কি মেধা নাই? প্রত্যেকের মেধা আছে, কিন্তু কি নাই? নৈতিক শক্তি নাই। কাদের? উবাইদুল কাদের, ওই যে কাওয়া কাদের বলে, এর কি মেধা নাই? তাহলে কি নাই? নৈতিক শক্তি নাই। তাহলে আমরা রাজনৈতিক দল গঠন করতে হবে, এর 1 নম্বর এজেন্ডা থাকবে নৈতিক শিক্ষা এবং নৈতিক চর্চা। এবং এটা এখন থেকে সামনের নির্বাচন হোক অথবা জাতীয় সরকার হোক, যাই হোক, আমরা নির্বাচনে না যেতে পারি, কিন্তু আমরা বক্তব্য বিবৃতি দিয়ে প্রভাবিত করতে পারবো। হ্যাঁ, বক্তব্য বিবৃতি দিয়ে আমরা খুব ভালোভাবে প্রভাবিত করতে পারবো। এবং আমরা যদি 50টা রাজনৈতিক দল করে একটা ঐক্য জোট করি, এর দ্বারা আমরা বন্যা মোকাবেলা, আমরা যে ব্যক্তিগত ভাবে যারা করছি, প্রাতিষ্ঠানিক ভাবে যারা করছি, আসলে এটা আমাদের কাজ না, এটা ছিল সরকারের কাজ। সরকার এটা করে না, করতে পারে না, তারা কিন্তু আবার প্রচুর পরিমাণে সম্পদ অপচয় করে। এখন আমরা এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা আপাতত সংকটকালীন আমরা সহযোগিতা করছি, এগিয়ে যাচ্ছি, কিন্তু এটা যে অ্যাকচুয়ালি সরকারের কাজ এবং রাষ্ট্রীয় ভাবে পদক্ষেপ নিতে হবে, এই জিনিসটা বোঝাতে হবে সরকারকে, রাষ্ট্রকে। আর এটা বোঝাতে গেলে রাজনৈতিক দল লাগবে, রাজনৈতিক শক্তি লাগবে, নাইলে তারা বছরের পর বছর, যুগের পর যুগ তারা রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করবে, মেরে খাবে। আর এই সমস্ত বন্যা এবং অন্যান্য সংকট আমাদের জনগণের মোকাবেলা করতে হবে। জনগণ মোকাবেলা করলে অনেক সমস্যা, যেমন আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন, তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেতে পারে নাই, তারা শত শত ট্রাক মাল দিয়েছে, প্রাণ দিয়েছে সেনাবাহিনীর হাতে। হ্যাঁ, এরপরে সংগঠন, ব্যক্তি উদ্যোগে যে কোটি কোটি টাকা উঠেছে, সেইগুলোর কিন্তু সদ্ব্যবহার অনেক ক্ষেত্রেই হয় নাই। এখনো এমন অনেক গ্রাম আছে, অঞ্চল আছে যেখানে ত্রাণ পৌঁছায় নাই। তাহলে আমরা এখন যেভাবে মোকাবেলা করছি, এটা কিন্তু সিস্টেম না, এটা প্রকৃত পদ্ধতি না। প্রকৃত পদ্ধতি হচ্ছে রাষ্ট্রীয় ফান্ড থাকবে, রাষ্ট্র আমাদেরকে নিশ্চিত করবে, এবং রাষ্ট্রকে আমরা এতটা বিশ্বাস করব, রাষ্ট্র আমাদের এতটা বিশ্বস্ততা অর্জন করবে যে আমরা আমাদের যা পারি সব রাষ্ট্রের তাদের হাতে দেব। আর তারা সেনাবাহিনী, পুলিশ, যাকে যেইভাবে পারে, তারা প্রত্যেকটা, এমনকি শুধু মানুষ না, কুকুর বিড়ালও না খেয়ে মরবে না। এই জিনিসটা নিশ্চিত করতে গেলে আমাদের নৈতিক শক্তি, ইলমি শক্তি, ইলমি শিক্ষাকে সামনে নিয়ে
আমাদের রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই।